টার্গেট হাই স্কোরে সবাইকে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। আজকের সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 13 থেকে অনুপাত এবং সমানুপাতের অঙ্ক। তো এই অনুপাত সমানুপাতের যে গণিতগুলো আলোচনা হচ্ছে এর আগে 103-এর আগে পর্যন্ত হয়েছে। আজকে 103 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। তো দেখে নেওয়া যাক আজকের অঙ্ক। তো তার আগে বলি, যারা যারা নতুন এই চ্যানেলে তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতে থাকবে যেগুলো চাকরির পরীক্ষার জন্য এবং বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান সবার আগে পেতে পারো। এবং যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো মনে হয় এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। 103-এর দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা যেটা বলেছে যে একটি ক্লাসে ছাত্রীর সংখ্যা ছাত্রর সংখ্যা থেকে 20% বেশি। ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 66 হয়, যদি আরও 4 জন ছাত্রী ওই ক্লাসে ভর্তি হয়, তাহলে এখন ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে? তো এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক এবং এই ধরনের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো কিন্তু মিক্সিং করা আছে, যে শুধু অনুপাতের ক্ষেত্রে সীমিত নেই, এর সঙ্গে সঙ্গে পার্সেন্টেজে দেওয়া আছে। তো সেইটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বিশেষভাবে উল্লেখ নেই প্রাথমিকভাবে, টোটাল সংখ্যা একটা দেওয়া আছে এবং এটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে কি না, ছাত্রীর সংখ্যা ছাত্রর সংখ্যা থেকে 20% বেশি। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ছাত্রর সংখ্যা হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে? ছাত্রীর সংখ্যা হবে কত? এর চেয়ে 20% বেশি। তাহলে এক্সের 20% বেশি মানে 120%, মানে 120/100। 0 কেটে গেল, 5, এটা 5 দিয়ে 10, 6 দিয়ে 12, তাহলে 6x/5। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে x জন আর এটা হচ্ছে 6x/5 জন। মোট ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে আমরা কত পাচ্ছি? মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখানে একটা দেওয়া আছে, কিন্তু আমি যেভাবে ক্যালকুলেশন করলাম ওটা থেকে কি পাচ্ছি? ওটা থেকে পাচ্ছি x প্লাস এটা ছাত্রের সংখ্যা, আর ছাত্রীর সংখ্যা হচ্ছে 6x/5। তো এইটার সমান এখানে দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 66। এটা সমান আমরা 66 করবো। এবারে আমরা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করলে এটা কত হবে না, 5x + 6x/5 সমান 66। তার মানে এটা দাঁড়াচ্ছে কত? 11x/5 = 66। এইখান থেকে যদি x বের করতে চাই, 66 × 5/11, 6 দিয়ে কেটে যাবে, 6 × 5 = 30। এক্সের মান হচ্ছে 30। এবারে বলেছে কি এখন ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখন মানে কখন? 4 জন ছাত্রী যোগ হওয়ার পরে। আমরা তাহলে ছাত্র পেলাম হচ্ছে 30 জন, তাহলে ছাত্র হচ্ছে 30 আর ছাত্রী তাহলে অবভিয়াসলি মোট 66 জন ছিল আগে, তাহলে বাকিটা 66 - 30 যদি করি তাহলে হবে কত? 36 জন। এইবারে কি হচ্ছে না, বর্তমানে ছাত্রছাত্রীর অনুপাত। বর্তমানে ছাত্রছাত্রী কত হচ্ছে? 30। ছাত্র তো 30 থাকছে, আর এটা হচ্ছে কত না 30, 36 + 4। কারণ এখানে কারণ হচ্ছে কি, 4 জন ছাত্রী যোগ হয়েছে। তাহলে 36 + 4 করলে আমরা 40 পাবো। এটাই হচ্ছে আমাদের এখনকার অনুপাত। 10 দিয়ে ভাগ করলে 3:4। এটাই হচ্ছে আমাদের উত্তর দেখে নিই এখানে কি কি আছে। অপশান যেগুলো আছে 3-এর দাগের অপশানটা 3:4, এটাই কারেক্ট অপশান, অপশান সি। এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 104-এর দাগের অঙ্ক। এটা বলেছে যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 10% বেশি এবং বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% কম, তাহলে এ, বি এবং সি এর আয়ের অনুপাত কত হবে? এটাও ইন্টারেস্টিং অঙ্ক এবং ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে বলেছে এর আয় বির আয়ের চেয়ে 10% বেশি। তাহলে বির আয়ের উপরে নির্ভর করছে এর আয়। বির আয়ের না জানা থাকলে এর আয় পাবো না। দ্বিতীয় ক্ষেত্রে বি এর আয় আবার জানবো কোথা থেকে? বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% বেশি, তাহলে সি এর আয়টা জানতে হবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে সবের আয় আমরা জানতে পারবো যদি সি এর আয় জানা থাকে। আমরা সেই জন্য এটাকে সি এর আয় সমান ধরে নেব x টাকা।
সি এর আয় আমরা এক্স টাকা পেলাম। এইবারে এখান থেকে বি এর আয় পাবো। বি এর আয় যে কন্ডিশন যেটা বলেছে যে বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% কম, তাহলে বি এর আয় এর চেয়ে 20% কম, মানে এর 80%। শূন্য শূন্য কেটে যাচ্ছে, এটা 4, এটা 5, তাহলে 4x/5। এইটা হচ্ছে, এই টাকাটা হচ্ছে বি এর আয়। এবারে সি এর আয় তো এক্স, বি এর আয় এইটা। এ এর আয় কত হবে? এ এর আয় তাহলে আমাদের হবে কত না, বি এর আয় যেটা তার চেয়ে 10% বেশি। তাহলে বি এর আয় হচ্ছে 4x/5, তার 10% বেশি হলে 110%, মানে 110/100। শূন্য শূন্য একটা কেটে যাচ্ছে, এখানে 4, এটা 10 কেটে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তাহলে থাকছে কত? 22x/25, 5×5=25। এইটা হলো আমাদের এ এর আয়। এবারে তিনটে অনুপাত, এ অনুপাত বি অনুপাত সি, তিনজনের আয়ের অনুপাত যদি করতে চাই, তাহলে কত হবে? 22x/25 অনুপাত 4x/5 অনুপাত এক্স। তো এক্স তিনটে বাদ যাবে, আমি 25x তিনটে বাদ দেবো, তাহলে 22/25 অনুপাত 4/5 অনুপাত 1। এইবারে এটাকে নিচেরটার লসাগু দিয়ে আমরা গুণ করব পুরোটাকে, মানে 25-এর লসাগু হবে। তাহলে 25 দিয়ে যদি গুণ করি, এটা আমাদের তো পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে, সেই জন্য এটাকে 25 দিয়ে গুণ করলে 5×5=25, মানে 5×4=20 হয়ে যাবে, তাই এটা 25 থাকবে। তাহলে 22:20:25, বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে আমাদের উত্তর। তো এই ভগ্নাংশ থেকে অনুপাতে কিভাবে যেতে হয় এর আগে করা হয়েছে, আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, তাহলে এই কনফিউশনটা হবে না এখানে কিভাবে আমরা ভগ্নাংশ থেকে অনুপাতকে একটা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 106 দাগের অঙ্ক। দুটি সংখ্যার পার্থক্য 40 এবং তাদের পরিমাণ হলো 2-এর 7। সংখ্যা দুটির অনুপাত কত হবে? দুটি সংখ্যার পার্থক্য, আমি দুটি সংখ্যা যদি ধরে নেই এক্স ওয়াই, বা একটাকে এক্স একটাকে x-40, এইভাবে 40-x এভাবেও ধরতে পারি, কিংবা x+40ও ধরতে পারি, একটাকে এক্স আর একটাকে x+40। তো এখানে প্লাস করব না মাইনাস করব, সেটা সেটা কোনো ব্যাপার না, সেটা আমি যা খুশি করতে পারি, সেটা সেইভাবে আমাদের ক্যালকুলেশন হবে। তো এবং তার পরিমাণ হলো 2-এর 7। সংখ্যা দুটি সংখ্যার পার্থক্য 40 এবং তার পরিমাণ হলো 2-এর 7। তাহলে এক্স বাই, আমরা যে পরিমাণ যেটা, এটাকে ভগ্নাংশ করব, ওপরে ছোট থাকবে নিচে বড় থাকবে, এটা হচ্ছে 2-এর 7। তার পরিমাণ হলো বলতে ওই সংখ্যা দুটির অনুপাতের যে ভগ্নাংশটা আমরা পাবো সেটাই হচ্ছে এইটা। তো তাহলে এইটা আমরা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা ধরলাম, এটা বাই এটা সমান এই 2-এর 7। তো তাহলে এবারে আমরা ক্যালকুলেশন করব, কোনখানি গুণ করে নেব। 7x = 2x + 80, তাহলে 5x = 80। বা তো এখান থেকে আমরা x যদি বের করি, x সমান হবে কত? 80/5, মানে হচ্ছে 60। x এর মান হচ্ছে 16। তাহলে সংখ্যা দুটির অনুপাত যদি বের করতে চাই, x = x + 40, তার মানে হচ্ছে 16:16 + 40, মানে হচ্ছে 16:56। তাহলে সির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। এটা সিম্পল ক্যালকুলেশন, শুধু এই ভাষার ব্যাপারটা এটা বোঝার দরকার, আর কিছুই নেই এর মধ্যে। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে, 107-এর দাগের অঙ্ক। এটা বলেছে 16,000 টাকাকে বি ও এ কে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো, এমনভাবে যাতে করে বি ও এ বি এর চেয়ে 400 টাকা কম পায়। বি এর চেয়ে 400 টাকা কম পায়, তাহলে এ 400 টাকা বেশি পায়, বি 400 টাকা কম পায়। তো এ বি এর প্রাপ্ত টাকার অনুপাত কত? এটা এই অঙ্কটির মধ্যে বিশেষ কিছু নেই। তো যেটা বলতে চেয়েছে যে এই 16,000টা এ ও বির মধ্যে ভাগ করে দেওয়া হলো। 16,000, a + b = 16,000 আমি ধরে নিলাম। এইবারে
এ বি এর চেয়ে কম পায়, আমি যদি বি এর চেয়ে কম পায়, তাহলে এ যদি আমি ধরি এক্স টাকা পায়, তাহলে বি পাবে কত? বি কম পাচ্ছে কত টাকা? না এক্স মাইনাস 400। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 400 সেটা সমান হচ্ছে কত? 16,000। তাহলে 2x সমান হচ্ছে 16,400। এক্স সমান হবে কত? একে 2 দিয়ে ভাগ করব, 8,200। এবারে একজন 8,200 পাচ্ছে আর একজন 7,800 পাচ্ছে, যেহেতু 400 টাকার ডিফারেন্স আছে। তাহলে এ অনুপাত বি সমান কত হবে? এ পাচ্ছে এক্স টাকা 8,200 আর এর চেয়ে 400 টাকা কম পাচ্ছে 7,800। এই দুটো আমি শূন্য দুটো 100 দিয়ে ভাগ করে দিলাম, শূন্য কেটে গেল। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে এটা হবে 41 আর এটা হবে কত? 39। তো এটাই হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে একটু অঙ্কটা এই বইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা 400 ধরে করেছি, 400 ধরে অঙ্কটা ঠিক আছে, কিন্তু বইয়ের ক্ষেত্রে এই ডিজিটটা একটু ভুল তোলা হয়েছে। এটা 4,000 হবে। 4,000 যদি হয় এটাকে একটু, এটা অন্যরকমভাবে হবে। তো 4,000 হলে এখানে আমরা যেটা পেয়েছিলাম যে 16,000 টাকা এ প্লাস বি সমান, তাহলে এ সমান আমি যেটা এক্স ধরে নিয়েছি, বি সমান হচ্ছে কত? এক্স মাইনাস 4,000। দুটোর মধ্যে পার্থক্য এটা হচ্ছে। তাহলে দুটো যদি যোগ করি, এক্স প্লাস এক্স মাইনাস 4,000 সমান হচ্ছে কত? 16,000। তাহলে 4,000 এ পাশে এলে 2x সমান হবে 20,000 হয়ে যাচ্ছে। তাহলে x সমান হচ্ছে 10,000, 10,000 টাকা। তাহলে x সমান যদি 10,000 টাকা হয়, তাহলে এখন অনুপাতটা হবে এ অনুপাত বি সমান হচ্ছে, এক্সটা তো আমি ধরেছি এর ক্ষেত্রে, এর টাকা, আর তাহলে বি কত পেয়েছে? এর চেয়ে কিছুটা কম পেয়েছে, কত? 400 টাকা কম পেয়েছে। তাহলে 600, 10,000 এটা ছিল 10,000 টাকা, তাহলে এটা কত হবে? 9,600। তো সরি, 9,600 নয়, এটা 6,000, যেহেতু 4,000 বলেছে, 400 নয়, 4,000। তাহলে 10,000 ইস টু 6,000। তাহলে 3টে শূন্য কেটে যাচ্ছে, এখানে 10:6 থাকছে, তার মানে 5:3। এটাই হবে আমাদের উত্তর। শীট দাগের অপশানটা সেক্ষেত্রে কারেক্ট অপশান। যদি 400 থাকে এইটা আমাদের উত্তর, যদি 4,000 এই এদের মধ্যে পার্থক্য যদি 4,000 থাকে, তাহলে এটা আমাদের উত্তর। তো দুটোই ক্যালকুলেশন ঠিক আছে, দুটোই প্রসেস ঠিক, কিন্তু এই ক্ষেত্রে এটা 400-র জায়গায় যদি 4,000 হয়, তাহলে আমাদের এটাই উত্তর হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা বলেছে 108, এটার দাগের অঙ্ক। এখানে ভগ্নাংশটি নির্ণয় করো যা 127 1/27, 3/11, 5/9 এর সমান অনুপাত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ভগ্নাংশটি যদি এক্স ধরে নিই, এক্স অনুপাত 1/27 সমানুপাত 3/11 অনুপাত 5/9। তো তাহলে এক্স বাই 1/27 ইজিক্যাল টু 3/11/5/9। তো এটাকে যদি আমি এভাবে করে নিই, এটা উল্টে যাবে, 27/1 হয়ে যাবে ইজিক্যাল টু, তাহলে এক্স সমান হবে কত? 3/11, 9/5, এ পাশে এলে নিচে 27 হয়ে যাবে। আচ্ছা, 9 3 27 কেটে গেল, তাহলে 1/55। তো 1/55 হচ্ছে এক্সের মান। এক্স আমরা ধরেছিলাম এই নির্ণয় ভগ্নাংশ, তাহলে নির্ণয় ভগ্নাংশটি এর দাগের অপশান 1/55, এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 109 দাগের অঙ্ক। এখানে বলেছে যে বলা যায় যে 24 ক্যারট সোনা হচ্ছে বিশুদ্ধ সোনা, 18 ক্যারট সোনা বিশুদ্ধ সোনার 3/4 অংশ, 24 ক্যারট সোনা বিশুদ্ধ সোনার 5/6 অংশ। তাহলে 18 ক্যারট সোনা এবং 20 ক্যারট সোনার বিশুদ্ধ সোনার অনুপাত কত হবে? তো সিম্পল অঙ্ক। এখানে বিশুদ্ধ সোনা আমি এক্স ধরে নিলাম, বিশুদ্ধ সোনার
3/4 18 হচ্ছে 3/4, তাহলে 3x/4। আর তার সঙ্গে আমরা কি করব, যে 20 হচ্ছে বিশুদ্ধ সোনার 5/6, তাহলে 5x/6। তো তাহলে 18 সোনা এবং 20 সোনার বিশুদ্ধ সোনার অনুপাত কত, এটাই হবে বিশুদ্ধ সোনার অনুপাত। সিম্পল, এখানে তাহলে এক্সটা বাদ গেলে 3/4 অনুপাত 5/6। এইবারে ভগ্নাংশ থেকে আমরা কিভাবে পূর্ণসংখ্যাতে যাব, প্রথমে এই যে হর আছে তার লসাগু করব। 6 এবং 4-এর লসাগু, 6-4-এর লসাগু কত হবে না 12। তো এটার লসাগু আমি মুখে মুখে করতে পারছি, যারা অনেকের অসুবিধা থাকতে পারে তারা এইভাবে দেখে নেবে। তাহলে এখানে 2, এটা 3, তাহলে থাকছে মোট হচ্ছে কত 12। তো এখানে 12 দিয়ে গুণ করব দুটোকে, 12 দিয়ে গুণ করলে 4×3=12, এটা 9 হয়ে যাবে। এটাকে 12 দিয়ে গুণ করলে 6×2=12, এটা 10 হয়ে যাবে। 9:10। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। এই শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নিই। 112 দাগের অঙ্ক বলেছে সীমা ও মিনার মধ্যে 25,000 টাকা 3:2 অনুপাতে বন্টন করা হলো। যদি প্রত্যেকের অংশের সঙ্গে আরও 5,000 টাকা যোগ করা হয় তাহলে তাদের অংশের অনুপাত কি হবে। তো 3:2 অনুপাতে বিভক্ত করা হলো, তাহলে সীমার পরিমাণটা হবে কত, সীমার পরিমাণ হচ্ছে টোটাল যে টাকা 25,000, এর অংশ আমি এটাকে অংশে করে নেব। সীমার অংশ কত হচ্ছে না 3/5। এখানে কিভাবে হয় না 3 উপরে তো সীমার অনুপাতটা থাকবে, নিচে কিন্তু টোটাল অনুপাত হবে, এটা প্লাস এটা মানে 5 এইটা। তাহলে কাটাকাটি করলে হবে কত না 5×5=25 আর 3টে শূন্য থাকলো, 5×3=15,000। এইটা হচ্ছে সীমার অংশ। এবারে মিনার অংশ, মিনার অংশ কত হলো 25,000 গুণিতক 2 অনুপাত। তাহলে 2-এর অনুপাতের অংশ কত হচ্ছে 2/5, 2/, টোটাল অংশ। তাহলে এটা 5×5=25, 5,000 হবে। তাহলে 5,000, 2-এ 10,000 টাকা। তো এই ক্ষেত্রে আমরা সীমার পরিমাণ পেলাম 15,000 টাকা এবং মিনার পরিমাণ পেলাম 10,000 টাকা। এবারে বলেছে প্রত্যেকের সঙ্গে যদি আরও 5,000 টাকা করে যোগ করা হয় তাহলে বর্তমানে সীমা এবং মিনার যে তাদের অংশের অনুপাত, মানে যে পরপর যে দুটো উল্লেখ করা আছে সেইভাবেই আমাদের অনুপাত বের করতে হবে। সীমা অনুপাত বর্তমান, এদের মধ্যে এদের যে টাকা আছে এদের টাকার অনুপাত কত হবে না 15,000 এর সঙ্গে 5,000 যোগ হবে, অনুপাত 10,000 এর সঙ্গে 5,000 যোগ হবে। তার মানে থাকছে 20,000 অনুপাত 15,000। 3টে শূন্য আমি যদি কেটে দিই, 20 অনুপাত 15, মানে 5×4=20, 5×3=15, 4:3। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 4:3। নেক্সট অঙ্কে চলে যাই। 113 দাগের অঙ্ক বলেছে কোনো স্কুলে 132 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীর অনুপাত 9:3। তাহলে এখান থেকে আমরা উত্তীর্ণ অনুত্তীর্ণ পেয়ে যাব। যদি 4জন পরীক্ষার্থী পাস করে তাহলে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা কত হবে। তো এখানে যদি আরও 4জন পরীক্ষার্থী পাস করে এটা হতো, এখানে শুধু 4জন পরীক্ষার্থী পাস করে এমন নয়, এখানে পাস করে মানে উত্তীর্ণ যারা, এখানে উত্তীর্ণের পরিমাণ অনেক আছে। তো সেই জন্য এখানে আরও 4জন যদি পাস করে, এটা আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে, এখানে ভাষাটা একটু ভুল আছে। তো সেক্ষেত্রে আমরা মোট আছে কত 132 জন। তাহলে উত্তীর্ণ যারা উত্তীর্ণর পরিমাণটা কত হবে 132 গুণিতক এর অংশ হচ্ছে মানে 9 এই দুটোর যোগফল 11। 11 × 11, 11×2 = 22, 12×9 = 108। আচ্ছা, অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা তাহলে কত হচ্ছে 132 গুণিতক এর যে অংশটা হবে সেটা হচ্ছে কত 2/11, তাহলে কত হচ্ছে 24 জন।
তাহলে একটা উত্তীর্ণ হচ্ছে, যারা পাস করছে 108 জন, ফেল করছে 24 জন। এদের মধ্যে বলেছে যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করে, আরও 4 জন পরীক্ষার্থী যদি পাস করে যায়, তাহলে পাস যেমন যেমন বাড়বে তেমনি ফেলও 4 জন কমবে। তাহলে বর্তমানে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা, এটা অনুপাত, সমান কত হচ্ছে, এখান থেকে এখানে উত্তীর্ণের সঙ্গে 4 যোগ করব, মানে এটা 12 হয়ে যাবে। অনুত্তীর্ণের সঙ্গে 4 বিয়োগ করব, মানে এটা 20 হয়ে যাবে। তাহলে আলটিমেট কত হচ্ছে, 4 দিয়ে যদি কাটে তাহলে আমাদের এখানে 4 2 8, 8 4 32, অনুপাত 4 5 20, 28 অনুপাত 5। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট কোথায় না, ইম্পর্টেন্ট হচ্ছে এই 4 জন পরীক্ষার্থী যদি পাস করে, এখানে কিন্তু আরও 4 জন পরীক্ষার্থী যদি পাস করে। এখানে একটা টুইস্ট আছে, কারণ হচ্ছে কি শুধু পরীক্ষার্থী পাস করার সঙ্গে যোগ করলে হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু যারা পাস করছে না, ফেল করছে, সেখান থেকে কিন্তু বিয়োগ করতে হবে। 4 জন আরও পাস করে যাওয়া মানে ফেলের সংখ্যা কমে যাচ্ছে 4 জন, আর পাসের সংখ্যা 4 জন বাড়ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে নেক্সট অঙ্কে যাচ্ছি, 115 দাগের অঙ্ক। এটা একটা সিম্পল অঙ্ক। একটি ত্রিভুজের 3 বাহুর অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5, তাহলে ত্রিভুজটির সর্বোচ্চ কোণের পরিমাণ কত হবে? তো 3টি বাহুর অনুপাত দেওয়া আছে, 4 অনুপাত 5 অনুপাত 5। বাহুর অনুপাতে কোণগুলোর অনুপাত হবে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ কোণটা হবে 5 অনুপাতে। তাহলে এর অংশটা হচ্ছে কত, 5 বাই এটা প্লাস এটা প্লাস এটা, 7 5 12, 5/12। তো মোট আমাদের তাহলে সর্বোচ্চ কোণের পরিমাণ, সর্বোচ্চ কোণ মোট তো একটার 180 ডিগ্রি হচ্ছে মোট 3টে কোণের সমষ্টি ত্রিভুজের। তো তার 5-এর 12 অংশ সর্বোচ্চ কোণটা, কারণ এটাই এই অনুপাতে সর্বোচ্চ হবে। তাহলে এর আমি ভগ্নাংশ বের করে নেব, যে এর অংশটা কত হচ্ছে, এটার অনুপাত বাই টোটাল অনুপাত, এটা প্লাস এটা প্লাস এটা, সেটা মিলে 12 হচ্ছে। তো এইটা গেল। এইটাতে যদি কাটাকুটি করি, 12 একে 12, এখন 12 5-এ 60, তাহলে 15 5-এ 75। তাহলে 75 ডিগ্রি হচ্ছে এর সর্বোচ্চ কোণের মান। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এই অঙ্কটা বুঝতে অসুবিধা নেই। এই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর হচ্ছে 3টে যে বাহুর অনুপাত আছে, বাহুর অনুপাতে কিন্তু কোণগুলোর অনুপাতের সঙ্গে সমানভাবেই থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু বাহুর অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা কোণের অনুপাত পেয়ে যাব খুব সহজে, একই অনুপাতে আমরা সেটা নির্ণয় করে নিতে পারবো। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এখানে দেখে নেই অঙ্কটা কি বলেছে। 118 দাগের অঙ্ক, 53 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে এ বি এর চেয়ে 7 টাকা বেশি এবং বি সি এর চেয়ে 8 টাকা বেশি পায়। তাদের বণ্টিত অংশের অনুপাত কত? এখানে আগের অঙ্কের মতোই, এখানে 53 টাকা টোটাল টাকা, এখানে এ বি সির মধ্যে বণ্টিত করা হয়েছে। এ বি এর চেয়ে 7 টাকা বেশি পাবে, বা বি সি এর চেয়ে 8 টাকা বেশি পাবে। সির যদি আমি ধরে নিই এক্স টাকা, তাহলে বি পাবে কত, বি হচ্ছে সি এর চেয়ে 8 টাকা বেশি পাবে, তাহলে এক্স প্লাস 8 হচ্ছে বির টাকা। আর এর টাকা হবে কত, এ বি এর চেয়ে 7 টাকা বেশি পাবে। বি এর চেয়ে যদি 7 টাকা বেশি পায়, বি যেটা পেয়েছে এইটা, তার চেয়ে 7 টাকা বেশি, তার মানে হচ্ছে এক্স মাইনাস 15 টাকা। তাহলে আমরা যেটা পাচ্ছি, এক্স প্লাস 8 প্লাস এক্স প্লাস 15, এটা সমান হচ্ছে 53। তার মানে হচ্ছে 3x প্লাস 23, 15 আর 8 23, এটা সমান হচ্ছে 53। তার মানে 3x সমান কত হবে, 53 মাইনাস 23, তার মানে হচ্ছে কত, এটা 30। এখান থেকে আমরা এক্স এর মান পাবো কত, 10। এক্স এর মান যদি 10 পাই, তাহলে তাদের বণ্টিত অংশের অনুপাত কত হবে? তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান হচ্ছে কত, 10 অনুপাত 18, কারণ এক্স প্লাস 8 বি হচ্ছে, আর উল্টো লেখা হলো, এটা প্রথমটা হবে এক্স প্লাস 15, তার মানে 15, এই 25 অনুপাত
এক্স প্লাস 8 মানে হচ্ছে 18 আর এক্স, এইটা 25:18:10, এটাই হবে আমাদের উত্তর। 25:18:10, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। ডির দাগের অপশান কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা নেই। এক্ষেত্রে বারবার একটু এখানে টেকনিক্যাল একটু ফল্ট হচ্ছে। এই ক্ষেত্রে আশা করি এবারে স্ক্রিনটা পরিষ্কার এসছে। এই ক্ষেত্রে সিম্পল যে এবিসি বের করে নিতে হবে। এর আগেও এই একই অঙ্ক করা হয়েছে। যখন দেখব একটা একটার উপর নির্ভরশীল, আমরা শেষ পর্যন্ত দেখব কোনটা ধরলে বাকি সবগুলো কিন্তু তার উপরে নির্ভরশীল হয় এবং সেটা থেকে বাকি সবগুলো মান পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু যেটা হয়েছে এ বি এর উপর নির্ভরশীল, কারণ এ বি এর চেয়ে 60 টাকা বেশি পাচ্ছে। আবার বি সির উপর নির্ভরশীল, কারণ হচ্ছে কি না বি সি এর চেয়ে 8 টাকা বেশি পাচ্ছে। তো সিটা যদি আমি ধরে নিই সেক্ষেত্রে কিন্তু সবগুলো মান পেয়ে যাব। সেই জন্য এখানে সি প্রথমে ধরে নেওয়া হচ্ছে এক্স টাকা। সেখান থেকে যেহেতু বি আরও 8 টাকা বেশি পাচ্ছে, সেহেতু আমরা বি এর টাকাটা এক্স প্লাস 8 ধরলাম। আবার এ বির চেয়ে আবার 7 টাকা বেশি পাচ্ছে, তাহলে এর পরিমাণ হচ্ছে এক্স প্লাস 8, তার সঙ্গে সঙ্গে 7 টাকা যোগ হবে, মানে এক্স প্লাস 15। তাহলে তিনটে পেলাম, একটা একটা এক্স প্লাস 8 আর একটা এক্স প্লাস 15, 3 ভাগে ভাগ হলো। সেটা কত টাকা? 53 টাকায়। তাহলে আমরা 53 সমান লিখতে পারি এক্স প্লাস 8 প্লাস এক্স প্লাস 15। সেখান থেকে আমরা এক্সের মান পাবো 10। এইবারে আমরা এবিসির অনুপাতটা বের করে নেব খুব সহজে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 120 দাগের অঙ্ক। এখানে বলেছে যদি 1,50,000 টাকা এ বি ও সি এর মধ্যে 2:3:5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তাহলে এই যে তিনটে অনুপাত আছে, এই টাকাটা আছে এখানে, এবিসির পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে এ যত টাকা পাবে অন্য এক পরিমাণ অর্থ এবিসি এর মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ হলে এ একাই অর্থ পাবে। তাহলে 1,50,000 টাকার সঙ্গে দ্বিতীয় ক্ষেত্রে টাকার অনুপাত কত হবে? এখানে একটু ভাষার গণ্ডগোল আছে, তো অঙ্কটা আরেকবার পড়ে নেওয়ার দরকার আছে। এখানে বলেছে 1,50,000 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে মধ্যে 2:3:5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়। এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এ যত টাকা পাবে অন্য এক পরিমাণ অর্থ আরও অন্য একটা নির্দিষ্ট পরিমাণের টাকা, সেটা এবিসির মধ্যে ভাগ করে দিলে 5:3:2 অনুপাতে ভাগ হবে, এ একই অর্থ পাবে। তো এই ক্ষেত্রে বলেছে যে এখানে যে টাকাটা হবে অন্য একটা টাকা যদি এই পরিমাণে ভাগ করা যায়, এ এখানে যত পেয়েছিল এখানে তাই হবে। তো এবারে ভাষাটা ঠিক আছে। তো এইভাবে যদি বোঝার চেষ্টা করি, তো তাহলে এই টাকার সঙ্গে দ্বিতীয় যে অর্থটা সেটার অনুপাত কত হবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে এখানে প্রথমে এর পরিমাণ, আসলে এর পরিমাণের টাকাটার ব্যাপার, বাকি কিছুই এখানে ব্যাপার নেই। তো এর পরিমাণটা বের করে নেব। তাহলে এর পরিমাণটা কত হচ্ছে না 1,50,000, সেটার এর অংশটা এখানে কত 2 বাই টোটাল অংশ 2, 5, 5, 10, এটা এর অংশ। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 15, 30,000 টাকা। এর টাকার পরিমাণ হচ্ছে 30,000। এবারে আর একটা যে অর্থ আমি ধরে নিচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে, এটা প্রথম, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা হলো সেটা আমি ধরে নিচ্ছি এক্স টাকা। এক্স টাকাতে এই অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর পরিমাণ কত বের করব না, এর অংশ হচ্ছে 5 + 3 + 2, মানে এর ক্ষেত্রেও 10। এইটা এটা 1/2 হয়ে যাবে, তার মানে x/2 টাকা। তার মানে এটা দেখাচ্ছে যে এই দুটো সমান, এটা কন্ডিশন অনুসারে বলছে। অতএব তাহলে কী হবে, x/2 সমান 30,000 টাকা। তাহলে x সমান 2 বসে গেলে 60,000 টাকা। এক্সের মান পেলাম আমরা 60,000 টাকা। তো এইবারে বলেছে এই 60,000-এর সঙ্গে এর অনুপাতটা বের করতে হবে। তাহলে অতএব 1,50,000 অনুপাত 60,000, তিনটে শূন্য কেটে দিলাম, তাহলে 150 অনুপাত 60। এখান থেকে আমরা আরেকটা শূন্য কাটবো, 15 অনুপাত 6, 3 দিয়ে কাটবে, 5 3 15, 3 2 6,
5:2। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে ভাষাটা বড় ছিল, ভাষাটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখানে ভাষাটা যেটা বলেছে যে প্রথমের যে এই যে টোটাল টাকাটা, এই টোটাল টাকাটা এতজনের মধ্যে, এই 3 জনের মধ্যে এই অনুপাতে ভাগ করা হলো, তাতে এ যে টাকাটা পাবে, দ্বিতীয়বারে অন্য কিছু পরিমাণ টাকা যেটা এই অনুপাতে ভাগ করলে তাতে এ যেটা পাবে দুটোর পরিমাণ সমান হবে। এই ক্ষেত্রে আমরা দুটো পরিমাণ সমান করলাম, এই দুটো পরিমাণ সমান এলো। এইবারে সমান করে সেখান থেকে এক্স যেটা দ্বিতীয় পরিমাণে যে পরিমাণ টাকাটার উপরে ভাগ করা হয়েছিল সেইটা আমরা পেয়ে যাবো, এক্সের মান সেটা আমরা এক্স ধরেছিলাম। তাহলে সেই যে টাকাটা আর প্রথম যে টাকাটা, সেই দুটোর অনুপাত হচ্ছে আমাদের রেজাল্ট। তো সেইখান থেকে অনুপাত বের করলে আমরা রেজাল্ট পাবো। আজকে এই পর্যন্তই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যেই অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই অসুবিধা হলে কমেন্টে তোমরা জানাতে পারো, এবং যদি ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।